নেহালের অমন ভয়ঙ্কর রাগ দেখে নাবিল নিজেও ভয়ে তড়িঘড়ি করে নিজের রুমে দৌড়ে এসে দরজাটা খট করে বন্ধ করে দিল। বুকের ভেতর তার তখন তোলপাড় চলছে। হাতে থাকা ফোনের স্ক্রিনের দিকে তাকাতে দেখলো গ্রুপ কল এখনো চলমান। তার মানে অর্ণা নিশা সবটাই শুনেছে। নাবিল ক্লান্ত ভঙ্গিতে সোফায় এসে বসে ফোনটা কানে কাছে এনে বলে, তোরা কি জীবিত আছিস নাকি স্ট্যাচু অফ লিবার্টি হয়ে গিয়েছিস? নাবিলের গলার আওয়াজ আসতেই ওপাশ থেকে নিশার গলার আওয়াজ ভেসে এলো, হ্যালো নাবিল, তুই নিজে কি বেঁচে আছিস রে ভাই, নাকি তোকেও স্যার এখন চোরে ফ্লোরে বিছিয়ে ফ্লোর ম্যাট বানিয়ে দিয়েছে? অর্ণার কণ্ঠ তখন বেশ কাঁপছে, তবে তাতে ভয়ের সাথে চরম বিস্ময় মিশে আছে। মনে মনে সে ভেবে চলেছে, আল্লাহ রে আল্লাহ, নিহাল স্যার তো সত্যি একটা আস্ত ডাইনোসর। চোখের সামনে না দেখেও শুধু সাউন্ড শুনেই আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। ওই উগ্র জেসি মেয়েটার যে এমন করুণ দশা হবে স্বপ্নেও ভাবিনি। তবে মনের ভাবনা মনে রইল, সেটা সে প্রকাশ করলো না। আর নাবিল নিজের ধক ধক করতে থাকা বুকের হাত রেখে এক গ্লাস পানি এক নিঃশ্বাসে খেয়ে নিল। তারপর স্পিকারে দিয়ে শুকনো গলায় বলল, তোদের তো আগেই বলেছিলাম, তোরা তো ভাইয়াকে শুধু ক্লাসে গম্ভীর মুখে লেকচার দিতে দেখিস। আর আমি আর আমি প্রতিদিন এই আগ্নেয়গিরির পাশে বসবাস করি। জেসির গালে যে থাপ্পড়টা পড়লো, ওটার শব্দ শুনে তো আমার নিজেই গালে যেন রিয়াকশনে জ্বলে উঠল রে ভাই। নাবিলের কথা শুনে অর্ণা ও নিশার হাত অজান্তেই নিজেদের গালে চলে গেল। তবে সেটা তিনজনের কেউ দেখলো না। তবে নিশা গালে হাত দিয়ে ড্রামাটিক স্টাইলে বলল, চিন্তা কর অর্ণা, জেসি আসলে কতটা খারাপ। আজকে জেসি যে পরিমাণ অপমানিত হয়ে ওই বাড়ি থেকে বিতাড়িত হলো, জেসির জায়গায় আমি হলে তো লজ্জায় নদী বা কোনো বিলে গিয়ে ডুব দিতাম। অর্ণা একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে বলল, তা ঠিক বলেছিস নিশা। তবে কি জানিস তো, এক কান কাটা যায় গ্রামের বাইরে দিয়ে, আর দুই কান কাটা যায় গ্রামের ভেতর দিয়ে, একেবারে গর্ব করে। কারণ এক কান কাটার একটু হলেও যেই মান সম্মান আছে, সেটা তো দুই কান কাটা গেলে লোকেরই নেই। যার মান সম্মান নেই, তার কি সেই জিনিস হারানো ভয় আছে? জেসির মতো বেহায়া মেয়েকে একদম উচিত শিক্ষা দিয়েছে। কিন্তু নাবিল, একটা কথা বলতো। কি কথা? নাবিল কৌতূহলী হয়ে শুধালো। অর্ণা নিজের ঠোঁট বাঁকিয়ে বলল, তোর ভাইয়ের এই বাজখাই রূপ দেখার পর আমার তো মনে হচ্ছে কেমিস্ট্রি ল্যাবে যাওয়ার কথা ভাবলেই এবার থেকে পেটে ড্রাম পেটাতে শুরু করবে। ভাইয়ের ভাই ক্লাসে ভুল করলে তো আমাদের সোজা ল্যাব থেকে থাপ্পড়ে নিচতলায় পাঠিয়ে দেবে। কথাটা শুনে নাবিল আর নিশা ভয় পাওয়ার মধ্যেও নিজেদের হাসি আর চেপে রাখতে পারল না। তিনজনে হেসে উঠল একসাথে। বেশ অনেকক্ষণ কথা হওয়াতেই এবার বিদায়ের পালা। যার যার পড়াশোনা করার বিষয় আছে, সামনে প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা। ফোন রাখার পর্বে নাবিল বলে, শোন, তোরা যে জেসির বিষয়টা শুনলি, সে কথা শেষ হওয়ার পূর্বেই অর্ণা ভাবলেশহীন ভঙ্গিতে বলে উঠল, আশানিশা গো অ্যান্ড গেট এ মাইক। এলাকায় অ্যানাউন্স করে আসি একটি বিশেষ ঘোষণা। জনাব তানজিম রেজওয়ান নিহালের শক্ত হাতের পোক্ত চর খেয়ে কুপোকাত জেসি দ্য গ্রেট বেহায়া। অর্ণা এরূপ কথা শুনে এবার হাসি আওয়াজ জোরে হলো। নাবিলকে আর কিছু বলার প্রয়োজন পড়ল না। সে জানে বন্ধু হিসেবে অর্ণা এবং নিশা দুজনই কতটা বিশ্বস্ত। সেই বিশ্বাসের জন্য আজকে তাদের বন্ধুত্ব টিকে আছে। পেরিয়েছে একটি দিন। সকাল সকাল অর্ণা কলেজ ড্রেস পরে একেবারে রেডি হয়ে ব্যাগটা হাতে করে নিচে নেমে আসে। নিচে নেমে ডাইনিং রুমে আসতে দেখতে পায় তার নতুন ভাবি আনিকা আর তার মা আঞ্জুমান বেগম একসাথে গল্প করছেন আর নাস্তা রেডি করছেন। অর্ণা সেদিকে এগিয়ে গেল। যাওয়ার পূর্বে কাঁধে থাকা ব্যাগটা চেয়ারে রাখলো। শাশুড়ি বৌমা মিলে কি এত গল্প করছো, আমাকেও বলো। অর্ণা গলার আওয়াজ পেয়ে
আঞ্জুমান বেগম ও অনিকা দুজনেই তার দিকে তাকিয়ে পড়ে। আঞ্জুমান বেগম গ্যাসের চুলা বন্ধ করে বলে, তোর পায়ে ব্যথা লাগার সম্পূর্ণ গল্প করছি। অর্ণা এগিয়ে এসে দাঁড়ালো আনিকার পাশে। আনিকা এবং অনেক গতকাল বাড়ি ফিরেছে। সকাল সকাল আনিকাকে রান্নাঘরে দেখে অর্ণা দুষ্টামি করে বলে উঠল, আমার কষ্টের গল্প তো বেশি করে করো। আর ভাবি, আমি কিন্তু তোমার টিপিক্যাল ননদ হব। এই যে বলবো, এই বাড়িতে সকাল সকাল ওঠার নিয়ম, এই বাড়িতে এটা চলে না, ওটা চলে না, এসব বুঝেছো তো ভাবি? কথাটা বলে গম্ভীর হওয়ার চেষ্টা করতে যেও হেসে ফেলে অর্ণা। তার দ্বারা সিরিয়াস হওয়া কি এই জীবনে হবে? হবে না হয়তো। সবাই শুধু বলে অর্ণা তোর মতো একটা চিল জীবন প্রয়োজন। আসলে তার জীবন চিল জীবন, এবং সেই জীবনে সে চিলের মতোই ডানা মেলে উড়ে বেড়ায়। অর্ণা কথা শুনে আনিকা মিষ্টি এসে অর্ণার দিকে তাকালো। অর্ণা আনিকাকে দেখে নিজেই যেন একটু চমকে গেল। বিয়ের ভারী মেকআপ, সাজসজ্জার পর আজকে তার সাথে দেখা হলো। সকালবেলা নববধূর সদ্য গোসল করা ভেজা চুল, চোখে মুখে চিকনতা, আর সেই সাথে তার নাকে চিকচিক করতে থাকা হেরে নাকফুলটা, কানে স্বর্ণের দুল, গলায় চেন, সবটাই জানান দিচ্ছে সে এইবারে নববধূ। আনিকা অর্ণার গালে আলতো করে হাত রেখে বলল, টিপিক্যাল ননদীর জন্য আমিও টিপিক্যাল ভাবি হয়ে যাব। তখন তোমার ভাইকে বলবো দ্রুত তোমার বোনটাকে বিয়ে দিয়ে বিদায় করো। অনিকার কথায় অর্ণা ফিক করে হেসে ওঠে। সেই সাথে হেসে ওঠে আঞ্জুমান বেগম। তিনজনের সমস্বরে মৃদু হাসির আওয়াজ শুনে অর্ণার বাবা মশিউর রহমান সাহেব ডাইনিং টেবিলের কাছে এসে দাঁড়িয়ে জিজ্ঞাসা করেন, কি ব্যাপার? সকাল সকাল আমার বাড়িতে চাঁদের হাট বসেছে? মশিউর রহমান সাহেবের গলার আওয়াজ পেয়ে আঞ্জুমান বেগম চা নিয়ে এগিয়ে গেলেন। সাথে সাথে অনেক নিজেও এসে বসলো টেবিলে। অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে এসেছে বাবা ছেলে। আঞ্জুমান বেগম সবার সামনে নাস্তার প্লেট আর চায়ের কাপ সাজিয়ে দিতে দিতে টেবিলে বসতে বললেন। মশিউর রহমান সাহেব চেয়ার টেনে বসতেই অনিকও বাবার পাশে এসে বসলো। মশিউর রহমান সাহেবের পারিবারিক ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা। দেশের বাইরে থেকে বিভিন্ন বিলাসী পণ্য আমদানি করা থেকে শুরু করে বিদেশের বাজারে দেশীয় পণ্য রপ্তানির এই বিশাল কারবার সামলাতে বাবা ছেলে দুজনকেই প্রতিনিয়ত ব্যস্ত থাকতে হয়। ব্যবসার কাজে শিপিং, কন্টেইনার, কাস্টমস ক্লিয়ারেন্স আর বন্দরে কাগজপত্র নিয়ে সিংহভাগ এই সময় কাটে তাদের। তিন বেলা খাওয়া দাওয়া এই সময়টাই যা একটু পরিবারের সবাই একসাথে বসার সুযোগ পায়। তবে অনেক দায়িত্ব নেওয়ার পর থেকে মশিউর রহমান সাহেব একটু রিল্যাক্সে থাকতে পারেন। তার দুই ছেলে মেয়ে তার গর্ব। তবে অনেক অর্ণের মতো এতটাও চটপটে না। সে শান্ত, অর্ণা একেবারে বিপরীত চরিত্র। আনিকা, আঞ্জুমান বেগম ও অর্ণা তিনজনে মিলে ডাইনিং টেবিলে সব নাস্তার আইটেম এনে রেখে বসে। টেবিলে সবটা সবাই গুছিয়ে সবার পর মশিউর রহমান সাহেব চায়ের কাপে চুমুক দেওয়ার আগে অর্ণার দিকে তাকালেন। মেয়ের মুখের দিকে তাকিয়ে নরম ও চিন্তিত গলায় জিজ্ঞাসা করলেন, অর্ণা, তোর পায়ের কি অবস্থা এখন? ফোলাটা কি কিছুটা কমেছে, নাকি এখনো হাঁটতে কষ্ট হচ্ছে? বাবার কথা শুনে অর্ণা নিজের পায়ের দিকে একবার তাকিয়ে একটু হেসে বলল, আগের চেয়ে অনেক ভালো আব্বু। কাল রাতে আম্মু আইসে প্যাক দিয়ে আর ভলিনি স্প্রে করে দেওয়াতে ব্যথাটা এখন একদমই কমে গেছে। এখন আর হাঁটতে গিয়ে আগের মতো টান লাগছে না। এবার থেকে আরো সাবধানে চলাফেরা করবে, লাফালাফি করবে, দুষ্টামি করবে, তবে একটু লিমিটের মধ্যে। বড় হয়েছে তো। অর্ণা দ্রুত মাথা দুলিয়ে মিষ্টি হাসি দিয়ে আলহাদি গলায় বলল, ঠিক আছে আব্বু, কোনো চিন্তা করো না। অর্ণার কথা শুনে ছেলের দিকে তাকিয়ে মশিউর রহমান সাহেব এবার অফিসের প্রসঙ্গ তুললেন।
অনেক প্রোডে যে নতুন কন্টেইনার আসার কথা ছিল সেটার কাস্টমস ক্লিয়ারেন্সের কাগজপত্র সব রেডি হয়েছে। আজকের মধ্যেই কিন্তু ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে, না হলে প্রোড ডেমারেন্স চার্জ লেগে যাবে। আনিকা তখন অনেকে প্লেটে খাবার তুলে দিচ্ছে, আর আঞ্জুমান মশিউর রহমানও অন্যার প্লেটে অনেক তার বাবার দিকে তাকিয়ে উত্তর দিল, জি আব্বু, কাল বিকেলে C&F এজেন্টের সাথে কথা বলে সব কাগজপত্র ভেরিফাই করে নিয়েছি। সকালে অফিসে পৌঁছেই প্রথমে আইজিও ট্যাঙ্কিটা আপডেট দেখে কাস্টমসে ফাইল ফরওয়ার্ড করে দেবে। আপনাকে ওটা নিয়ে চিন্তা করতে হবে না। ছেলের এমন বিচক্ষণতা ও ব্যবসায়িক দক্ষতা দেখে মশিউর রহমান সাহেবের মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল, সেই সাথে গর্ব নিজের বুকটাও ফুলে উঠল। অনেককে খাবার পরিবেশন করে চেয়ারে বসতেই আঞ্জুমান বেগম হাসি মুখে আনিকের প্লেটে গরম পরোটা আর খাবার তুলে দিতে দিতে বললেন, তুমিও খেয়ে নাও মা। অর্ণাদের বাড়ির ডাইনিং রুমে পাশের দেওয়ালটা সম্পূর্ণ গ্লাসের, সেখান দিয়ে সকালে মিষ্টি রোদ এসে পড়েছে ডাইনিং টেবিলে। ধোয়া ওঠা চা, কাচের কাজের ব্যস্ততা আর ভালোবাসা উষ্ণতায় জমে উঠল পুরো পরিবারের সকালটা। খাওয়া দাওয়া শেষে মশিউর রহমান সাহেবও অনেক নিজেদের গাড়িতে করে বেরিয়ে গেল, আর অর্ণা বের হলো। নিজের স্কুটি নিয়ে বেরোনোর পূর্বে নিশাকে কল করে বলে দিল সে যেন রাস্তাটায় এসে দাঁড়ায়। সকালবেলা রাস্তায় কর্মব্যস্ত মানুষের আনাগোনা, আর সেই সাথে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের কিলবিল করা ভিড়, সব মিলিয়ে চারপাশের সড়কটা বেশ জমজমাট ও ব্যস্ত। আজকের এই ব্যস্ত সড়ক ঢেলে বেশ সাবধানে স্কুটি চালিয়ে কলেজে এসে পৌঁছায় অর্ণা ও নিশা। বিজ্ঞান ভবনের সামনে নিশাকে নামিয়ে দিয়ে অর্ণা নিজের স্কুটিটা পার করতে গ্যারেজের দিকে এগোয়। রোজ গ্যারেজে ঢুকলে নিহাল স্যারের বাইকটা বেশ আলাদাভাবে নজরে পড়ে, তবে আজকে নিহাল কিংবা নাবিল কারোর বাইকই সেখানে চোখে পড়ল না। বাইক না দেখে অর্ণা মনে মনে বেশ খুশি হলো। এই ভেবে আজকে হয়তো নিহাল স্যার কলেজে আসেনি, কয়েকদিন সে নিহালের মুখোমুখি হবে না ভেবে প্রতীক্ষা করেছে। সেখানে দাঁড়িয়ে অর্ণার বেশি কিছুক্ষণ না ভেবে নির্দিষ্ট জায়গায় সুন্দর করে স্কুটিটা রেখে গ্যারেজ থেকে বেরিয়ে এলো। বিজ্ঞান ভবনের সামনে থেকে নিশাকে সাথে নিয়ে দুজনে একসাথে 3 তলার ক্লাসরুমের দিকে পা বাড়ায়। ক্লাসে পা দিতেই ভেতরে দেখে নাবিল এক কোনায় একাকী বসে আছে, তার পুরো মনোযোগ হাতের ফোনের পর্দায় নিবদ্ধ। আশপাশে কে এলো বা কে পাশে এসে দাঁড়ালো সেদিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই। ফোনের দিকে তাকিয়ে মুখে তার মিটমিটে এক চিলতে হাসি, আঙ্গুলের দ্রুত নড়াচড়া আর সেই মুচকি হাসি দেখেই অর্ণা ও নিশা স্পষ্ট বুঝে ফেলে ওপাশে সিনথিয়ার সাথে বেশ জমজমাটার মিষ্টির কোনো আলাপ চলছে। দৃশ্যটা দেখে অর্ণা আর নিশা একে অপরের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে নীরবে চোখ টিপল। দুজনের মধ্যে অর্ণা নিজের ঠোঁটের ওপর আঙ্গুল রেখে নিশাকে একদম চুপ থাকার ইশারা করলো। তারপর বিড়ালের মতো পা টিপে টিপে নিঃশব্দে এগিয়ে বাজ পাখির মতো চট জলদি ছোঁ মেরে নাবিলের হাত থেকে ফোনটা কেড়ে নিল। আজকিমিক এমন ঘটনায় নাবিল পুরো হতভম্ব হয়ে গেল। ঘটনা আজকিমিকতায় সামনে চমকে উঠে ওপরে তাকাতেই অর্ণাকে দেখে চটপট সোজা হয়ে দাঁড়িয়ে বলে উঠল, এই পরের ওড়না, আমার ফোনটা দে, খুব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে এখানে। অর্ণা তো অত সহজে ফোন ছেড়ে দেওয়ার বান্দা নয়। সে নিজের কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে পাশে বেঞ্চে রাখলো, তারপর চট করে ক্লাসের সামনে দিকে সরে গেল। নাবিলের ফোনটা চোখের সামনে নাচাতে নাচাতে বাঁকা হেসে বলল, কিসের এত গুরুত্বপূর্ণ আলোচনা শুনি, আমরাও একটু সেই আলোচনায় যোগদান করি। নাবিল অধৈর্য হয়ে তাড়া দিয়ে বলল, অর্ণা মেরি বেহেন, ফোনটা দিয়ে দে
বলছি, তোকে কিন্তু বলছি দাঁড়া। অর্ণা নাবিলের এই ফাঁকা হুমকিতে একটুও তোয়াক্কা করলো না। সে মেসেজগুলো পড়ার জন্য চট করে ফোনটা চোখের সামনে আনতেই নাবিল চটজলদি হাঁক ছেড়ে উঠল। সেই সিঁড়ি, লক মাই ফোন, আইফোনের স্ক্রিনটা চোখের সামনে হুট করে লক হয়ে যেতে দেখে অর্ণা একদম অবাক হয়ে যায়। নাবিলে এমন চরম চালাকি দেখে মুহূর্তেই তার মেজাজ বিগড়ে গেল। তুই কিন্তু বড্ড বাজে হয়ে গেছিস। খালবিল কপট রাগ দেখিয়ে মুখ ভেসকে অর্ণা চট করে ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। পিছু পিছু ছুটল নাবিল। দে বলছি আমার ফোন বলে অর্ণার পেছন পেছন করিডোরে দৌড়াতে শুরু করে। কিন্তু কিছুটা এগোতেই করিডোরের শেষ মাথায় সিঁড়ি দিয়ে নেহালকে উঠে আসতে দেখে নাবিল হুট করে থেমে যায়। নেহালের চিরচেনা গম্ভীর রূপ দেখে নাবিলের ভেতরে ভীতি জেগে ওঠে। এদিকে অর্ণা নিজেও ছুটছে, সামনে পড়লে আর রক্ষা থাকবে না। আপাতত অর্ণাকে সেফ রাখা প্রয়োজন ভেবেই সে দ্রুত অর্ণাকে সতর্ক করার জন্য পেছন থেকে হাঁক ছেড়ে বলল, এই অর্ণা, হে অর্ণা থাম, একদম সামনেই কিন্তু ভাইয়া আছে, সাবধান। নাবিলের মুখ থেকে ভাইয়া ডাক্তার শোনা মাত্রই অর্ণার পায়ের গতি এক মুহূর্তে থমকে যায়। ভাইয়া বলতে যে নিহাল স্যার, সেটা তো বুঝতে এক সেকেন্ডের সময় লাগেনি তার। মুহূর্তের মধ্যে বুকের ভেতরটা ধড়ফড় করে ওঠে, গলার কাছটা শুকিয়ে আসে ভয়ে। গত পরশু নিহাল স্যারের বলা সেই ঠান্ডা থমথমে কণ্ঠের কথাগুলো স্মৃতির পাতা থেকে ভেসে উঠতেই অর্ণার শরীরে রন্ধে রন্ধে এক অজানা আতঙ্কের শিহরণ খেয়ে যায়। হুট করেই যেন চারপাশে সবকিছু থমকে গেল। নেহালের গম্ভীর ব্যক্তিত্ব, তার উপস্থিতির এক অদৃশ্য চাপার ভেতরের তীব্র আতঙ্ক অর্ণাকে যেন ভেতর থেকে একদম স্তব্ধ করে দিল। মনে মনে সে কঠোর প্রতিজ্ঞা করেছিল, যেভাবেই হোক এই মানুষের সামনে কোনো অবস্থাতেই পড়া যাবে না। তার সাথে কথা বলা তো দূরের কথা, খুব বেশি প্রয়োজন না হলে যেন ছায়াও না মারানো হয়। এমনকি প্রয়োজন হলেও তাকে এড়িয়ে চলাই শ্রেয়। কিন্তু অর্ণার সামনে পড়তে না চাইলেও তো আর সমস্যার সমাধান হয়ে যাচ্ছে না। মানুষটাকে এড়িয়ে চলা সম্ভব, কিন্তু তার ক্লাস তো ফাঁকি দেওয়া যাবে না। অর্ণা চট করে সরে যাওয়ার আগেই নিহাল ততক্ষণে বেশ কাছাকাছি চলে এসেছে। আচমকা চোখ তুলে সামনে তাকাতেই নিহালকে দেখে এক লহমায় অর্ণার বুকটা কেঁপে উঠল, পা দুটি থমকে গেল। অনন্যার দিকে তুলনায় আজকে এই কুচকুচে কালো শার্টের লোকটাকে কেন যেন একটু বেশি সুদর্শন লাগছে। অর্ণা পলকহীন চোখে কয়েক মুহূর্ত সেদিকে তাকিয়ে রইল, তবে নিহাল অর্ণার দিকে তাকালো না, কারণ সে ফোনে গভীর মনোযোগ দিয়ে কথা বলতে বলতে এগিয়ে আসছে। নিহাল আরো কাছে এগিয়ে আসার আগেই নাবিল চট করে এসে অর্ণা হাত ধরে তাকে টেনে নিয়ে যায় ক্লাসে। নাবিল অর্ণা হাত ধরে দ্রুত পায়ে এগোতে থেকে ক্লাসরুমের দিকে, তবে নিহালের প্রখর দৃষ্টি এড়ানো এত সহজ নয়। ফোনে কানে থাকা সত্ত্বেও তার চোখ গিয়ে ঠিকই নিবদ্ধ হলো তাদের উপর। ফোনে চলতে থাকা আলাপটা দ্রুত শেষ করে হ্যান্ডসেটটা পকেটে পুরে সে গম্ভীর পায়ে ক্লাসে প্রবেশ করলো। নিহাল ক্লাসে ঢুকতেই সমস্ত ছাত্রছাত্রীর সম্মান জানিয়ে দাঁড়িয়ে সালাম দিল। নিহাল ক্লাসে ঢুকে এক নজরে চোখ বুলিয়ে দেখলো অর্ণা নিজের নির্দিষ্ট জায়গায় বসে আছে, আর নাবিল গিয়ে বসেছে তার নিজের আসনে। ছাত্রছাত্রীদের আলাদা সারি, যে যার সারিতে শান্ত হয়ে বসে। নিহাল সবাইকে বসার অনুমতি দিয়ে গাম্ভীর্যের সাথে নিজের কাজ শুরু করলো। ব্যস্ত হয়ে পড়লো লেকচারে। পুরো ক্লাস চলাকালীন অর্ণা ভুল করেও একেবারের জন্য নিহালের দিকে চোখ তুলে তাকালো না। সে যেন পুরোটা সময় নিজের দৃষ্টিতে ডেস্কের ওপর থাকা বই খাতার পেজে আটকে রেখেছিল। বিষয়টি নিহালের নজর এড়ালো না। তার তীক্ষ্ণ চোখ ঠিকই ধরে ফেলল অর্ণা এই অদ্ভুত আচরণ। এমনকি পড়া জিজ্ঞাসা করার সময়ও অর্ণা নিজের চোখ
নিচের দিকে রেখে এক প্রকার নিচু মৃদু গলায় উত্তর দিল। অর্ণা এই হঠাৎ পরিবর্তন বড্ড স্পষ্ট আর লক্ষণীয়, যা দেখে নাবিলার নিশা দুজনই চরম অবাক তো হলোই, আর সেই সাথে অবাক হলেন খোদ নিহাল স্যারও। কয়েকটা ছোট প্রশ্ন লিখে সেগুলো উত্তর করতে দিয়ে নিহাল পুরো ক্লাসরুম জুড়ে পায়চারি চালালো। সবসময় বেঞ্চের বাইরে কর্নারে বসা অর্ণা আজকে নিশাকে নিজের জায়গায় দিয়ে সে ভিতরে বসেছে। এসব সব পরিবর্তন রাতারাতি হওয়ায় নিহাল নিজেই কিছুটা ভাবনায় মশগুল। সকলের লেখা চলতে থাকে আর নিহাল পরিশেষে অর্ণার বেঞ্চে পাশ দিয়ে হেঁটে এসে বসে নিজের চেয়ারে। পুরো ক্লাসে নিজের তীক্ষ্ণ নজর বোলানোর সময় নিহালের তীক্ষ্ণ দৃষ্টি অর্ণার ওপর আটকালো। পরিবর্তনের পিছনে রহস্যটা নিহালের মস্তিষ্ক ডিকোড করতে পারছে না কিছুতেই। তবে তবে মনে মনে আড়ালো কি খিচুড়ি পাকাচ্ছেন মিস অর্ণা, যেন পাকাচ্ছেন নিজে খেতে পারবেন তো, যেটা পাকাচ্ছেন নিজে খেতে পারবেন তো। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্ট পেয়ে গেলে পরবর্তী পার্ট দুটো আপলোড করার চেষ্টা করব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।